গুপ্ত সাম্রাজ্যের পতনের পর মূলত এই ভারতবর্ষ দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি স্বাধীন বঙ্গরাজ্য, আর একটি হচ্ছে গৌড় রাজ্য। গৌড় রাজ্যকে কেন্দ্র করে রাজা শশাঙ্ক স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা শুরু করেন। এজন্য রাজা শশাঙ্ককে ভারতের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হিসেবে গণ্য করা হয়। এটা মূলত ভারতের বলতে বাংলাকে বোঝাচ্ছি, বাংলার, কারণ সে সময় তো বাংলা ভারত আলাদা ছিল না, যেহেতু গৌড় বাংলার অংশ, এই জন্য বাংলাকেই বোঝাচ্ছিলাম। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হিসেবে গণ্য করা হয় কাকে? রাজা শশাঙ্ককে। এখন প্রশ্ন হলো, এই রাজা শশাঙ্ক কোথা থেকে আসলো সেটাও তো আমাদের জানা দরকার। আমি এখন এই রাজা শশাঙ্ক কিভাবে আসলো সেই বিষয়টা আলোচনা করব। রাজা শশাঙ্ক গুপ্ত রাজাদের অধীনে বড় অঞ্চলের শাসনকর্তাকে মহাসামন্ত বলা হতো। ধারণা করা হয় গুপ্ত সম্রাট মহাসেন গুপ্তের মহাসামন্ত ছিলেন রাজা শশাঙ্ক। এখন বড় অঞ্চলের শাসনকর্তা মহাসামন্ত কেন নিয়োগ করা হতো? কারণ আপনারা একটা বিষয় খেয়াল করলে পাবেন যে একজন ব্যক্তি পৃথিবীর সর্ব অংশ শাসন করতে পারে না। যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধরি, বা ভারতের প্রেক্ষাপটে ধরতে পারি, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি আলোচনা করি, সেটা হচ্ছে বাংলাদেশে 64টি জেলা। এই 64টি জেলায় বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন তিনি কিন্তু ক্যাপচার করতে পারবেন না একা। এই জন্য কি করেছেন, জেলা প্রশাসক নিয়োগ করেছেন, আবার প্রতিরক্ষার জন্য থানায় ওসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে এগুলো রাখতে হয়েছে। ঠিক একই রূপ আমরা যদি কল্পনা করি ভারত সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখব 29টি রাজ্য আছে যেখানে আলাদা মুখ্যমন্ত্রী রয়েছেন। কেন? কারণ প্রধানমন্ত্রী টোটাল অংশকে শাসন করতে পারছে না। ঠিক গুপ্ত সাম্রাজ্যের সময়, গুপ্ত সময়কালে গুপ্ত রাজারা সম্পূর্ণ অংশ যেহেতু ক্যাপচার করতে পারছে না, এজন্য কিছু কিছু অঞ্চল ভাগ করে সেখানে শাসনকর্তা নিয়োগ করত। তার মধ্যে বড় অঞ্চলের যে শাসনকর্তা তাদেরকে মহাসামন্ত বলা হতো। আর ধারণা করা হয় এই মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত ছিলেন রাজা শশাঙ্ক। এই গুপ্ত যে রাজবংশ, এটা মধ্য এশিয়ার দুর্দর্শ হুন জাতির হাতে বিধ্বস্ত হয়। কিন্তু রাজা শশাঙ্ক এই হুনদের সাথে যুদ্ধ করে টিকেছিলেন। যদিও গুপ্ত সম্রাটরা পারেননি, কিন্তু একজন মহাসামন্ত তিনি টিকেছিলেন। এজন্য পরবর্তী সময়কালে তিনি শাসন ক্ষমতা স্বাধীনভাবে গ্রহণ করেন। এজন্য বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হিসেবে রাজা শশাঙ্ককে অভিহিত করা হয়। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যা বর্তমান মুর্শিদাবাদ জেলা। রাজা শশাঙ্কের মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে বাংলায় অরাজকতা ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার সৃষ্টি হলো, যা মাৎস্যন্যায়, অর্থাৎ রাজা শশাঙ্কের মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে একটা বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার যে সৃষ্টি হয়েছে সেটাকে মাৎস্যন্যায় বলা হচ্ছে। এখন মাৎস্যন্যায় বিষয়টা কি বা এটার সময়কাল কত? মাৎস্যন্যায় যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে 7ম শতক, 7ম থেকে 8ম। এই পুকুরের মধ্যে যে বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলছে। আবার দেখা গেছে যে কিছু ছোট মাছের মুখ বড় থাকলে ওরা তার চেয়ে বড় মাছগুলোকেও খেয়ে ফেলতে পারছে। মানে এখানে কোনো শৃঙ্খলা বিদ্যমান নেই, আইন কানুন নেই। তার মানে পুকুরে যে এই বিশৃঙ্খলাপূর্ণ যে অবস্থা রয়েছে, তো এটাই হচ্ছে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা যে পুকুরে চলে। সেই মাছের যে নীতি আছে, সেই মাছের নীতিটাকেই বলছে যেটা মৎস্যন্যায়। যে পুকুরে যেমন অরাজকতাপূর্ণ বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা, ঠিক তেমনি বাংলায় এই রাজা শশাঙ্কের মৃত্যুর পর 7ম থেকে 8ম শতাব্দীতে এরকম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছিল। যে এই বাংলায় সে সময়ের যে সবল অধিপতিরা ছিল, অর্থাৎ যারা তুলনামূলক শক্তিশালী ছিল, সেই শাসকরা ছোট ছোট শাসকদেরকে গ্রাস করছিল।
কোনো ন্যায় নীতি সেখানে কার্যকর ছিল না। এই জন্য এই সপ্তম থেকে অষ্টম শতাব্দীকে মাৎস্যন্যায় বলা হচ্ছে। 41তম BCS এ এই প্রশ্নটা এসেছিল।